নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। তাহলে চলুন শুরু করি। নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ের প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ারে পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটি যত সোজা মানুষ হোক এবং সংসারের অভিজ্ঞতা তাহার যতই অল্প থাকুক, এ কথাটা সে এক নিমেষে টের পাইল যে ওই চেয়ারে আসীন পিতাপুত্রের চোখের চাহনিতে আর যে ভাবই প্রকাশ করুক, হৃদয়ের প্রীতি প্রকাশ করে নাই। ইহারা যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না, তাহা সে জানিত। সেই মাইক্রোস্কোপটা বিজয়কে দেখাইতে আসিয়া সে নিজের কানে অনেক কথা শুনিয়া গিয়াছিল এবং রাসবিহারী চাকরের হাতে যেদিন তাহার দাম পাঠাইয়াছিলেন, সেদিনও হিতোপদেশ ছলে বৃদ্ধ কম কটু কথা শুনাইয়া আসেন নাই। কিন্তু সে যখন সত্যই ঠকাইয়া যায় নাই এবং জিনিসটা আজ যখন 200 স্থানে 400 ঘুরাইয়া আনিতে পারে যাচাই হইয়া গেছে, তখন সে দিক দিয়া কেন যে এখনও তাহাদের রাগ থাকিবে তাহা সে ভাবিয়া পাইল না। আর এই বসন্তের ভয় দেখাইয়া যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইয়া যায় নাই, বরঞ্চ ঠিক উল্টোটা, এ মিথ্যা আর কেহ প্রচার করিয়াছে, কিংবা বিজয়ার নিজের মুখেই প্রকাশ পাইয়াছে। তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আর একবার চিৎকার করিয়া উঠিল। ভৃত্য কালীপদ বোধ করি নিছক কৌতূহল বশেই পর্দা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখে পড়িতেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভব হিন্দি ভাষায় অধিক রোগ প্রকাশ পায়। কহিল, এই সরকা বাচ্চা, একটু কুর্সি লাও। ঘরের সকলেই চমকিয়া উঠিল। কালীপদ সরকা বাচ্চা এবং লাও কথাটার অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটা যে কি তাহার আন্দাজ করিতে না পারিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিকে একবার ওদিকে মুখ ফিরাইতে লাগিল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া লইয়াছিলেন। তিনি গম্ভীর স্বরে কহিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে বসতে দাও। কালীপদ দ্রুত পদে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত উদার কণ্ঠে বলিলেন, রোগী মানুষের ঘর, অমন হেস্টি হইও না বিলাস। টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষে শোভা পায় না। ছেলে উদ্ধতভাবে জবাব দিল, মানুষ এতে টেম্পার লুজ করে না তো করে কিসে শুনি? হারামজাদা চাকর, বলা নেই কওয়া নেই এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালে যে ভদ্রমহিলার সম্মান রাখতে পর্যন্ত জানে না। অকস্মাৎ প্রচণ্ড ধাক্কায় মাতালে যেমন নেশা ছুটিয়া যায়, বিজয়েরও ঠিক তেমনই জ্বরের আচ্ছন্ন ঘোরটা ঘুচিয়া গেল। সে নিঃশব্দে নরেনের হাত ছাড়িয়া দিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া যাইতেই নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া আসিয়া তাহাতে বসিল। রাসবিহারী বিজয়ের মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ্য করিয়া পুনশ্চ বলিলেন, আমি সমস্তই বুঝি বিলাস। এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা যে অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক, তাও মানি। কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতিনীতি আচার ব্যবহার জানত, তাহলে ভাবনা ছিল কি সেই জন্যে রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়। এই দোষ ত্রুটি যে কাহার, তা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। বিলাস কহিল, না বাবা, এরকম ইম্পার্টিনেন্স সহ্য হয় না। তাছাড়া আমার এ বাড়ি চাকরগুলো হয়েছে যেমন হতভাগা, তেমনই বজ্জাত। কাল আমি বেটাদের সব দূর করে তবে ছাড়ব। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহ তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেওয়ালগুলোকে শোনাইয়া বলিলেন, এর মন খারাপ হয়ে থাকলে সে কি বলে তার ঠিকানাই নেই। আর শুধু ছেলেকেই বা দোষ দেব কি?
আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কী রকম চঞ্চল হয়ে উঠেছিল। বাড়িতেই হলো একজনের বসন্ত, তার উপর উনি ভয় দেখিয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথা কহে নাই। এইবার সে বাধা দিয়া কহিল, না, আমি কোনো রকম ভয় দেখিয়ে যাইনি। বিলাস মাটিতে একটা পা ঠুকিয়া সতেজে কহিল, আলবাত ভয় দেখিয়ে গেছেন, কালীপদ সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর একটা কি কাণ্ড করিতে যাইতেছিল। তাহার পিতা থামাইয়া দিয়া বলিলেন, আহ, কি করো বিলাস? উনি যখন অস্বীকার করছেন, তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে? নিশ্চয়ই ওর কথা সত্যি। তথাপি বিলাস কি যেন বলিবার প্রয়াস করিতেই বৃদ্ধ কটাককে নিষেধ করিয়া বলিলেন, এই সামান্য অসুখে মাথা হারিও না বিলাস, স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যই বিপদ পাঠিয়ে দেন। বিপদে পড়লে তোমরা সকলের আগে এই কথাটাই কেন ভুলে যাও, আমি তো ভেবে পাইনি। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন, তাতেই বা কি? কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারের যে ভ্রম হয়, উনি তো ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্রের প্রতি মুখ তুলিয়া বলিলেন, যাক, জ্বর তো তাহলে অতি সামান্যই আপনি বলছেন, চিন্তা করবার তো কোনো কারণ নেই, এই তো আপনার মত। নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সইয়াছিল, কিন্তু এইবার একটা বাঁকা জবাব না দেয়া থাকিতে পারিল না। কহিল, আমার বলাই কি আসে যায় বলুন? আমার ওপর তো নির্ভর করছেন না, বরং তার চেয়ে কোনো ভালো পাশ করা বিচক্ষণ ডাক্তার দেখিয়ে তার মতামত নেবেন। কথাটা নিহিত খোঁচা যাই থাক, এ জবাব দিবার তাহার অধিকার ছিল। কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চেঁচাইয়া উঠিল, তুমি কার সঙ্গে কথা কইছ মনে করে কথা কইও বলে দিচ্ছি। এ ঘর না হয়ে আর কোথাও হলে তোমার বিদ্রুপ করা। এই লোকটার কারণে অকারণে প্রথম হইতেই একটা ঝগড়া বাঁধায়া তুমুল কাণ্ড করিয়া তুলিবার প্রাণপণ চেষ্টা দেখিয়া নরেন্দ্র বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন? কিসের জন্য? কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটিতেছে? কিছুই সে স্থির করিয়া উঠিতে পারিল না। আসল কারণ হইতেছে এই যে, কোথায় যে ওই লোকটার অন্তর্দাহ, নরেন্দ্র তাহা আজিও জানিত না। বিজয়া এখানে আমার সঙ্গে সঙ্গেই গ্রামের অনুসন্ধিৎস প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ কীটাণুকীটের সম্বন্ধ নিরূপণেই ব্যাপৃত থাকিত। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছিত না। তাহার পরে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতে আর কোথাও বাকি রহিল না, তখন সে কলিকাতায় চলিয়া গেছে। আজ পিতাপুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দিষ্ট এবং অস্পষ্ট ব্যথার মতো তাহাকে বাজিতেছিল বটে, কিন্তু চিন্তার দ্বারা তাহাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় কিংবা প্রয়োজন কিছুই তাহার ছিল না। ঠিক এই সময়ে বিজয়া এদিকে মুখ ফিরাইল। নরেন্দ্রের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চক্ষু ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন আর আপনি নিরর্থক অপমান সইবেন না। কিন্তু ফিরে যাবার পথে দয়ালবাবুকে একবার দেখে যাবেন, শুধু এই মিনতিটি রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়াই সে পুনরায় মুখ ফেরাইয়া শুইল। রাসবিহারী অনেক পূর্বেই আসল ব্যাপারটা বুঝিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, বিলক্ষণ, তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য? তারপর ছেলেকে নানা প্রকার ভর্ৎসনার মধ্যে বারংবার এই কথাটাই প্রচার করিতে লাগিলেন যে, অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে, এবং সঙ্গে সঙ্গে একমাত্র অদ্বিতীয় নিরাকার পরব্রহ্মের উদ্দেশ্য সম্বন্ধে অনেক আধ্যাত্মিক ও নিগূঢ় তত্ত্বকথার মর্মোদ্ঘাটন করিয়া দেখাইয়া দিলেন।
নরেন্দ্র কোনো কথা কহিল না। পিতা ও পুত্রের নিকট হইতে তত্ত্বকথা ও অপমানের বোঝা নিঃশব্দে দুই স্কন্ধে ঝুলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলেন, নরেন্দ্রবাবু, আপনার সঙ্গে একটা জরুরি কথা আলোচনা করবার আছে। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র ও অদ্বিতীয় রূপে বিজয়ার ঘরের মধ্যে অধিষ্ঠিত রাখিয়া দ্রুতবেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকাচ্ছলে কহিলেন, 5 জনের সামনে তোমাকে বাবুই বলি আর যাই বলি বাবা, এটা কিন্তু ভুলতে পারিনি। তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী জগদীশ দুজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমিই পড়ে আছি। কিন্তু আমরা 3 জনে যে কি ছিলাম সে আভাস তোমাকে তো সেই দিনই দিয়েছিলাম, কিন্তু খুলে বলতে পারিনি নরেন। আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ রাসবিহারীর আর একদিনের কথাগুলো যেন মনে পড়ায় বলিয়া উঠিলেন, এই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যিই তোমার উপর বড় বিরক্ত হয়েছিলাম নরেন। একটু হাস্য করিয়া বলিলেন, কিন্তু দেখো বাবা, এই বিরক্ত হয়েছিলাম কথাটা বড় রূঢ়। হইনি বলতে পারলেই সাংসারিক হিসাবে হয় ভালো, বলতে শুনতে সব দিকেই নিরাপদ। কিন্তু যাক, বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগতভাবেই পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হই, কত লোকে গাল দেয়। বন্ধুরা বলে, বেশ, মিথ্যা বলতে যখন কোনো কালেই পারলে না রাসবিহারী, তখন তা বলতেও আমরা বলিনি। কিন্তু তো একটু ঘুরিয়ে বললেই যদি গালমন্দ হতে নিস্তার পাওয়া যায়, তাই কেন করো না? আমি শুনে শুধু অবাক হয়ে ভাবি বাবা, যা ঘটেনি তা বানিয়ে বলা, ঘুরিয়ে বলা যায় কি করে? এরা আমার ভালোই চাই তা বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন, সে অসাধ্য সাধন করেই বা আমি কেমন করে? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি কোনো দিনই ভালোবাসিনি, এতে আমার বড় বিতৃষ্ণা। পাছে তুমি দুঃখ পাও তাই এত কথা বলা। বলিয়া উদাস নেত্রে কড়িকাঠের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া চোখ নামাইয়া কহিলেন, আর একটা কথা কি জানো নরেন, এই সংসারেই চিরকাল আছি বটে, চুল পাকিয়েও ফেললাম সত্য, কিন্তু কি করলে কি বললে যে এখানে সুখ সুবিধে মেলে তা আজও এই পাকা মাথাটাই ঢুকল না। নইলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম, এ কথা মুখের ওপর বলে তোমার মনে আজ কেলেশ দেব কেন? নরেন বিনয়ের সহিত বলিল, যা সত্য তাই বলেছেন, এতে দুঃখ করবার তো কিছু নেই। রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, না না, ও কথা বলো না নরেন, কঠোর কথা মনে বাজে বই কি, যে শোনে তার তো বাজেই, যে বলে তারও কম বাজে না বাবা। জগদীশ্বর। নরেন অধমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া লইয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু তারপরে আর চুপ করে থাকতে পারলাম না। ভাবলাম, সে কি কথা, সে অনেক দুঃখেই নিজের অমন আবশ্যকীয় জিনিসটা বিক্রি করে গেছে, তার মূল্য যাই হোক, কিন্তু কথা যখন দেয়া হয়েছে তখন আর তো ভাবাও চলে না, দাম দিতেও বিলম্ব করা চলে না। মনে মনে বললাম, আমার বিজয়া মার যখন ইচ্ছে যতদিনে ইচ্ছে টাকা দিন, কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই। সে বেচারা যখন ওই টাকা নেই তবে বিদেশে যাবে, একটা দিনও তো দেরি করা কর্তব্য নয়। তার উপর সে যখন আমার জগদীশের ছেলে। নরেন তখনকার কটু কথাগুলো স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দান দেবার ইচ্ছে ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া বলিলেন, না, সে কথা আমার তো মনে হয়নি নরেন, কিন্তু তবে কি জানো, না থাক, বলিয়া তিনি সহসা মৌন হইলেন। 400 টাকায় যাচাই করার কথাটা একেবারে নরেনের জিহ্বায় আসিয়া পড়িল।
কিন্তু সেই সঙ্গেই কেমন একটা ক্লেশ বোধ হয় এ সম্বন্ধে আর কোনো কথা সে কহিল না। রাসবিহারী এইবার দরকারি কথাটা পারিলেন। তিনি লোক চিনিতেন। নরেনের আজিকার কথাবার্তায় ও ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল যে এখনও সে আসল কথাটা জানে না, এবং এই সকল অন্যমনস্ক ও উদাসীন প্রকৃতির মানুষগুলোর একেবারে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া না দিলে নিজে হইতে অনুসন্ধান করিয়াও ইহারা কোনো দিনই কিছু জানিতে চাহে না। বলিলেন, বিলাসের আচরণে আজ আমি যেমন দুঃখ তেমনি লজ্জাবোধ করেছি। ওই মাইক্রোস্কোপটার কথাই বলি। বিজয়া একবার যদি তার মত নিয়ে সেটা কিনত, তাহলে তো কোনো কথাই উঠতে পারত না। তুমিই বলো দেখি, এ কি তার কর্তব্য ছিল না? বিজয়ার কর্তব্যটা ঠিক বুঝিতে না পারিয়া নরেন্দ্র জিজ্ঞাসমুখে চাহিয়া রহিল। রাসবিহারী কহিলেন, তার অসুখের খবর পেয়েই বিলাস যে কী রকম উৎকণ্ঠিত হয়ে উঠেছে এ তো আমার বুঝতে বাকি নেই। হওয়াই স্বাভাবিক। সমস্ত ভালো মন্দ, সমস্ত দায়িত্ব তো শুধু তারই মাথার উপরে। চিকিৎসা এবং চিকিৎসক স্থির করা তো তারই কাজ। তার অমতে তো কিছুই হতে পারে না। বিজয়া নিজেও তো অবশেষে তা বুঝলেন, কিন্তু 2 দিন পূর্বে চিন্তা করলে তো এসব অপ্রিয় ব্যাপার ঘটতে পারত না। নিতান্ত বালিকা নয়, ভাবা তো উচিত ছিল। কেন যে উচিত ছিল তাহা তখনও পর্যন্ত বুঝিয়া উঠিতে না পারিয়া নরেন বৃদ্ধের প্রশ্নে সায় দিতে পারিল না। কিন্তু তবুও তাহার বুকের ভিতরটা আশঙ্কায় তোলপাড় করিতে লাগিল। অথচ বুঝিয়া লইবার মতো কথাও তাহার কণ্ঠ দেয়া বাহির হইল না। সে শুধু শঙ্কিত 2 চক্ষু বৃদ্ধের মুখের প্রতি মেলিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। রাসবিহারী বলিলেন, তুমি কিন্তু বাবা বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনো গ্লানি রাখতে পাবে না। আর একটা অনুরোধ আমার এই রইল নরেন, এদের বিবাহ তো বৈশাখেই হবে। যদি কলকাতাতেই থাকো, শুভকর্মে যোগ দিতে হবে তা বলে রাখলাম। নরেন কথা কইতে পারিল না, শুধু ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। রাসবিহারী তখন পুলকিত চিত্তে অনেক কথা বলিতে লাগিলেন। এ বিবাহটা যে মঙ্গলময়ের একান্ত অভিপ্রেত এবং বরকন্যার জন্মকাল হইতেই যে স্থির হইয়াছিল, এবং এই প্রসঙ্গে বিজয়ার পরলোকগত পিতার সহিত তাহার কি কি কথা হইয়াছিল ইত্যাদি বহু প্রাচীন ইতিহাস বিব্রত করিতে করিতে সহসা বলিয়া উঠিলেন, ভালো কথা। কলকাতাতেই কি এখন থাকা হবে? একটু সুবিধে টুবিধে হবার কি আশা? নরেন্দ্র কহিল, হ্যাঁ, একটা বিলাতি ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। রাসবিহারী খুশি হইয়া বলিলেন, বেশ বেশ, ওষুধের দোকান, কাঁচা পয়সা, টিকে থাকতে পারলে আখেরে গুছিয়ে নিতে পারবে। নরেন এ ইঙ্গিতে ধার দেওয়াও গেল না, কহিল, আজ্ঞে হ্যাঁ। শুনিয়া রাসবিহারী আর কৌতূহল দমন করিতে পারিলেন না। একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিলেন, তাহলে মাইনেটা কী রকম দিচ্ছে? নরেন্দ্র কহিল, পরে কিছু বেশি দিতে পারে, 400 টাকা মাত্র দেয়। 400? রাসবিহারী বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া বলিলেন, আহা, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। এদিকে বেলা বাড়িয়া উঠিতেছিল দেখিয়া নরেন্দ্র উঠিয়া দাঁড়াইল। দয়ালবাবুর 2-4টা বসন্ত দেখা দিয়াছিল, তাহাকে একবার দেখিতে যাইতে হইবে। জিজ্ঞাসা করিল, সেই পরেশ ছেলেটি কেমন আছে বলতে পারেন? রাসবিহারী অম্লান মুখে জানাইলেন, তাহাকে তাহাদের গ্রামের বাটিতে পাঠাইয়া দেওয়া হইয়াছে, সে কেমন আছে বলিতে পারেন না। উভয়েই ঘরের বাহির হইয়া আসিলেন। তাহাকে আবার একবার উপরে যাইতে হইবে। ছেলে তখনও অপেক্ষা করিয়া আছে। সে চিকিৎসার কিরূপ ব্যবস্থা করিল তাহারও খবর লওয়া আবশ্যক। বারান্দার শেষ পর্যন্ত আসিয়া নরেন মুহূর্তের জন্য একবার স্থির হইয়া দাঁড়াইল। তাহার পরে ধীরে ধীরে ফিরিয়া আসিয়া রাসবিহারীকে কহিল, আপনি আমার হয়ে বিলাসবাবুকে একটা কথা জানাবেন। বলবেন, প্রবল জ্বরে মানুষের আবেগ নিতান্ত সামান্য কারণেও উচ্ছ্বসিত হয়ে উঠতে পারে। বিজয়ার সম্বন্ধে ডাক্তারের মুখের এই কথাটা তিনি যেন অবিশ্বাস না করেন।
বলিয়াই সে মুখ ফিরাইয়া একটু দ্রুত গতিতে প্রস্থান করিল। স্নান নাই, আহার নাই, মাথার উপর কড়া রৌদ্র। মাঠের উপর দিয়া নরেন্দ্র দীঘরায় চলিয়াছিল, কিন্তু কিছুই তাহার ভালো লাগিতেছিল না। তাই চলিতে চলিতে আপনাকে আপনি সে বারংবার প্রশ্ন করিতেছিল, তাহার কিসের গরজ? কে একটা স্ত্রীলোক তাহার শ্রোতা পাত্রকে দেখিবার জন্য অনুরোধ করিয়াছে বলিয়ায় সে যাহাকে কখনো চোখেও দেখে নাই, তাহাকে দেখিবার জন্য এই রৌদ্রের মধ্যে মাঠ ভাঙিতেছে। এই অন্যায় অনুরোধ করিবার যে তাহার এক বিন্দু অধিকার ছিল না, তাহা মনে করিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল, এবং ইহা রক্ষা করিতে যাওয়াও নিজের সম্মানের হানিকর, ইহাও সে বারবার করিয়া আপনাকে বলিতে লাগিল। অথচ মুখ ফিরিয়া চলিয়া যাইতেও পারিল না। এক পা করিয়া সেই দীঘরার দিকেই অগ্রসর হইতে লাগিল, এবং অনতিকাল পরেই সেই নিতান্ত স্ফূর্তিত অনুরোধটাকেই বজায় রাখিতে নিজের বাটির দ্বারদেশে আসিয়া উপস্থিত হইল। এক টুকরো কাগজের উপর নরেন নিজের নামের সঙ্গে তাহার বিলাতি ডাক্তারি খেতাবটা জুড়িয়া দিয়া ভিতরে পাঠাইয়া দিয়াছিল। সেইটা পাঠ করিয়া দয়াল অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিলেন। এত বড় একটা ডাক্তার পায়ে হাঁটিয়া তাহাকে দেখিতে আসিয়াছে, ইহা তাহার নিজেরই যেন একটা অশোভন স্পর্ধা ও অপরাধের মতো ঠেকিল, এবং ইহাকেই বঞ্চিত করিয়া নিজে এই বাটিতে বাস করিতেছেন, এই লজ্জায় কি করিয়া যে মুখ দেখাইবেন ভাবিয়া পাইলেন না। ক্ষণেক পরে একজন গৌরবর্ণ দীর্ঘকায় ছিপছিপে যুবক যখন তাহার ঘরে আসিয়া ঢুকিল, তখন মুগ্ধ নেত্রে অবাক হইয়া চাহিয়া রহিলেন। তাহার মনে হইল ব্যাধি তাহার যাই হোক এবং যত বড়ই হোক, আর ভয় নাই, এ যাত্রা তিনি বাঁচিয়া গেলেন। বস্তুত রোগ অতি সামান্য, চিন্তার কিছুমাত্র হেতু নাই আশ্বাস পাইয়া তিনি উঠিয়া বসিলেন। এমনকি ডাক্তার সাহেবকে ট্রেনে তুলিয়া দিতে স্টেশন পর্যন্ত সঙ্গে যাওয়া সম্ভব হইবে কিনা ভাবিতে লাগিলেন। বিজয়া নিজে শয্যাগত হইয়াও তাহাকে বিস্মৃত হয় নাই। সেই অনুরোধ করিয়া পাঠাইয়া দিয়াছে শুনিয়া কৃতজ্ঞতায় আনন্দে দয়ালের চোখ ছলছল করিয়া উঠিল। দেখিতে দেখিতে এই নবীন চিকিৎসক ও প্রাচীন আচার্যের মধ্যে আলাপ জমিয়া উঠিল। নরেন্দ্রের চিত্তের মাঝে আজ অনেকখানি গ্লানি জমা হইয়া উঠিয়াছিল, কিন্তু এই বৃদ্ধের সন্তোষ, সহৃদয়তা ও অন্তরের সুচিতার সংস্পর্শে তাহার অর্ধেক পরিষ্কার হইয়া গেল। কথায় কথায় সে বুঝিল এই লোকটির ধর্ম সম্বন্ধীয় পড়াশোনা যদিচ নিতান্তই যৎ সামান্য, কিন্তু ধর্ম বস্তুটিকে বৃদ্ধ বুক দিয়া ভালোবাসেন, এবং সেই অকৃত্রিম ভালোবাসাই যেন ধর্মের সত্য দিকটার প্রতি তাহার চোখের দৃষ্টিকে অসামান্য রূপে স্বচ্ছ করিয়া দিয়াছে। কোনো ধর্মের বিরুদ্ধে তাহার নালিশ নাই, এবং মানুষ খাঁটি হইলেই যে সকল ধর্মই তাহাকে খাঁটি জিনিসটি দিতে পারে, ইহাই তিনি অকপটে বিশ্বাস করেন। এরূপ অসাম্প্রদায়িক মতবাদ বিলাসবিহারীর কানে গেলে তাহার আচার্য পদ বহাল থাকিত কিনা ঘোর সন্দেহ। কিন্তু বৃদ্ধের শান্ত সরল ও বিদ্বেষলেশীন কথা শুনিয়া নরেন্দ্র মুগ্ধ হইয়া গেল। রাসবিহারী ও বিলাসবিহারীরও তিনি অনেক গুণগান করিলেন। তিনি যাহারই কথা বলেন তাহারই মতো সাধু পুরুষ জগতে আর দ্বিতীয় দেখেন নাই বলেন। বৃদ্ধের মানুষ চিনিবার এই অদ্ভুত ক্ষমতা লক্ষ্য করিয়া নরেন্দ্র মনে মনে হাসিল। পরিশেষে বিলাসের প্রসঙ্গে তিনি আগামী বৈশাখে বিবাহের উল্লেখ করিয়া অত্যন্ত পরিতৃপ্তির সহিত জানাইলেন যে সে উপলক্ষে তাহাকেই আচার্যের দায়িত্ব গ্রহণ করিতে হইবে। ইহাই বিজয়ার অভিলাষ, এবং এই বিবাহই যে ব্রাহ্ম সমাজে বিবাহের যথার্থ আদর্শ হওয়া উচিত, এই প্রকার অভিমত প্রকাশ করিতেও তিনি বিরত হইলেন না। কিন্তু বৃদ্ধ সৌভাগ্য ও আনন্দের আতিশয্যে নিজে এতদূর বিহ্বল হইয়া না উঠিলে অত্যন্ত অনায়াসে দেখিতে পাইতেন। এই শেষের আলোচনা কি করিয়া তাহা শ্রোতার মুখের উপর কালি ঢালিয়া দিতেছিল। স্নানাহারের জন্য তিনি নরেন্দ্রকে যৎ পরণাস্তে পীড়াপিড়ি করিয়া রাজি করাইতে পারিলেন না। ঘণ্টা দেড়েক পরে নরেন্দ্র যখন
যথার্থ শ্রদ্ধা ভরে তাহাকে নমস্কার করিয়া বাহির হইয়া গেল, তখন কোথায় যে তাহার ব্যথা, কেন যে সমস্ত মন উদ্ভ্রান্ত বিপর্যস্ত, সমস্ত সংসার এরূপ তিক্ত বিস্বাদ হইয়া গেছে, তাহা জানিতে তাহার বাকি রহিল না। নদী পার হইতেই বাম দিকে অনেক দূরে জমিদার বাটির সৌধচূড়া চোখে পড়ায় আর একবার নতুন করিয়া তাহার দুই চক্ষু জ্বলিয়া গেল। সে মুখ ফিরাইয়া লইয়া সোজা মাঠের পথ ধরিয়া রেলওয়ে স্টেশনের দিকে দ্রুতপদে চলিতে লাগিল। আজ এমন অকস্মাৎ এত বড় আঘাত না খাইলে সে হয়তো এত সত্বর নিজের মনটাকে চিনিতে পারিত না। এতদিন তাহার জানা ছিল এ জীবনে হৃদয় তাহার একমাত্র শুধু বিজ্ঞানকেই ভালোবাসিয়াছে। সেখানে কোনো কালে আর কোনো জিনিসেরই যে জায়গা মিলিবে না, তাহা এমন নিঃসংশয়ে বিশ্বাস করিত বলিয়ায় জগতের অন্যান্য সমস্ত কামনার বস্তুই তাহার কাছে একেবারে তুচ্ছ হইয়া গিয়াছিল। কিন্তু আজ আঘাত খাইয়া যখন ধরা পড়িল, হৃদয় তাহারই অজ্ঞাতসারে আর একটা বস্তুকে এমনই একান্ত করিয়া ভালোবাসিয়াছে, তখন ব্যথায় ও বিস্ময়েই শুধু চমকিয়া গেল না, নিজের কাছেই নিজে যেন অত্যন্ত ছোট হইয়া গেল। আজ কোনো কথারই যথার্থ মানে বুঝিতে তাহার বাধিল না। বিজয়ার সমস্ত আচরণ, সমস্ত কথাবার্তায় যে প্রচ্ছন্ন উপহাস, এবং এই লইয়া বিলাসের সহিত না জানি সে কতই হাসিয়াছে, কল্পনা করিয়া তাহার সর্বাঙ্গ লজ্জায় বারবার করিয়া শিহরিতে লাগিল। এই তো সেদিন যে তাহা সর্বস্ব গ্রহণ করিয়া পথে বাহির করিয়া দিতেও এক বিন্দু দ্বিধা করে নাই। তাহারই কাছে দৈন্য জানাইয়া তাহার শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রয় করিতে যাইবার চরম দুর্মতি তাহার কোন মহাপাপে জন্মিয়াছিল। নিজেকে সহস্র ধিক্কার দিয়া কেবলই বলিতে লাগিল, এ আমার ঠিকই হইয়াছে। যে লজ্জাহীন সেই নিষ্ঠুর রমণীর একটা সামান্য কথায় নিজের সমস্ত কাজকর্ম ফেলিয়া এত দূরে ছুটিয়া আসিতে পারে, এ শাস্তি তাহার উপযুক্তই হইয়াছে, বেশ করিয়াছে। বিলাস তাহাকে অপমান করিয়া বাটির বাহির করিয়া দিয়াছে। স্টেশনে পৌঁছিয়া দেখিল যে মাইক্রোস্কোপটা এত দুঃখের মূল, সেইটাকে লইয়াই কালীপদ দাঁড়াইয়া আছে। সে কাছে আসিয়া বলিল, ডাক্তারবাবু, মাঠান আপনাকে এইটে পাঠিয়ে দিয়েছেন। নরেন তিক্তস্বরে কহিল, কেন? কেন তাহা কালীপদ জানিত না, কিন্তু জিনিসটা যে ডাক্তারবাবুর এবং ইহাকে লক্ষ্য করিয়া যত প্রকারের অপ্রিয় ব্যাপার ঘটিয়া গিয়াছে, সম্মুখে এবং দ্বারের অন্তরাল হইতে কিছুই কালীপদর অবিদিত ছিল না। সে বুদ্ধি খাটাইয়া হাসি মুখে বলিল, আপনি ফিরে চেয়েছিলেন যে? নরেন্দ্র মনে মনে অধিকতর ক্রুদ্ধ হইয়া কহিল, না, চাইনি, দাম দেবার টাকা নেই আমার। কালীপদ বুঝিল ইহা অভিমানের কথা। সে অনেক দিনের চাকর। টাকা কড়ি সম্বন্ধে বিজয়ার মনের ভাব এবং আচরণের বহু দৃষ্টান্ত সে চোখে দেখিয়াছে। সে তাহার সেই জ্ঞানটুকু আরও একটু ফলাও করিয়া, একটু হাসিয়া, একটু তাচ্ছিল্যের ভাবে বলিল, ভারী তো দাম। মাঠানের কাছে 200-400 টাকা নাকি আবার টাকা। নিয়ে যান আপনি, যখন জোগাড় করতে পারবেন দামটা পাঠিয়ে দেবেন। অর্থ সম্বন্ধে তাহার প্রতি বিজয়ার এই অযাচিত বিশ্বাস নরেন্দ্রের ক্রোধটাকে একটু নরম করিয়া আনিলেও তাহার কণ্ঠস্বরের তিক্ততা দূর করিতে পারিল না। তাই সে যখন 200 পরিবর্তে 400 দিবার অক্ষমতা জানাইয়া কহিল, না না, তুমি ফিরিয়ে নিয়ে যাও কালীপদ, আমার দরকার নেই। 200 টাকার বদলে 400 টাকা আমি দিতে পারবো না। তখন কালীপদ অনুনয়ের স্বরেই বলিয়া উঠিল, না ডাক্তারবাবু, তা হবে না, আপনি সঙ্গে নিয়ে যান, আমি গাড়িতে তুলে দিয়ে যাব। এই জিনিসটা সম্বন্ধে তাহার নিজের একটুখানি বিশেষ গরজ ছিল। বিলাসকে সে দুচক্ষে দেখিতে পারিত না বলিয়া তাহার প্রতি অনেকটা আক্রোশবশতই নরেনের প্রতি তাহার এক প্রকার সহানুভূতি জন্মিয়াছিল। সেই জন্য দারোয়ানকে দিয়া পাঠাইতে বিজয়া আদেশ করিলেও কালীপদ নিজে যাচিয়া এতটা পথ এই ভারী বাক্সটা বইয়া আনিয়াছিল। নরেন্দ্র মনে মনে ইতস্তত করিতেছে কল্পনা করিয়া সে আরও একটু কাছে ঘেঁষিয়া গলা খাটো করিয়া বলিল, আপনি নিয়ে যান ডাক্তারবাবু, মাঠান ভালো হয়ে চাই কি দামটা আপনাকে ছেড়ে দিতেও পারেন। এই ইঙ্গিত শুনিয়া নরেন্দ্র
অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিল। বটে, সে ডাকিয়াছে, অথচ বিলাস তাহার অপমান করিয়াছে। এ বুঝি তাহারই যৎকিঞ্চিৎ কৃপার বকশিস? কিন্তু প্ল্যাটফর্মের উপর আরও লোকজন ছিল বলিয়াই সে যাত্রা কালীপদর একটা ফাড়া কাটিয়া গেল। নরেন্দ্র কোনো মতে আপনাকে সংবরণ করিয়া লইয়া বাহিরের পথটা হাত দেওয়ার নির্দেশ করিয়া শুধু বলিল, যাও আমার সম্মুখ থেকে, বলিয়াই মুখ ফিরাইয়া আর একদিকে চলিয়া গেল। কালীপদ হতবুদ্ধি বিহবলের ন্যায় কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ব্যাপারটা যে কি হইল তাহার মাথায় ঢুকিল না। মিনিট 15 পরে গাড়ি আসিলে নরেন্দ্র যখন উঠিয়া বসিল, তখন কালীপদ আস্তে আস্তে সেই ফার্স্ট ক্লাস কামরার জানালার কাছে আসিয়া ডাকিল, ডাক্তারবাবু। নরেন্দ্র অন্যদিকে চাহিয়াছিল। মুখ ফিরাইতেই কালীপদর মলিন মুখের উপর চোখ পড়িল। চাকরটার প্রতি নিরর্থক রূঢ় ব্যবহার করিয়া সে মনে মনে একটু অনুতপ্ত হইয়াছিল। তাই একটু হাসিয়া সদয় কণ্ঠে কহিল, আবার কি? সে এক টুকরো কাগজ এবং পেন্সিল বাহির করিয়া বলিল, আপনার ঠিকানাটা একটুখানি যদি। আমার ঠিকানা নিয়ে কি করবে? আমি কিছু করব না, মাঠান বলে দিলেন। মাঠানের নামে এবার নরেন্দ্রের আত্মবিস্মৃতি ঘটিল। অকস্মাৎ সে প্রচণ্ড একটি ধমক দিয়া বলিয়া উঠিল, বেরো সামনে থেকে বলছি, পাজি নচ্ছার কোথাকার। কালীপদ চমকিয়া দুপা হটিয়া গেল এবং পরক্ষণেই বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিল। সে ফিরিয়া আসিয়া যখন উপরের ঘরে প্রবেশ করিল, তখন বিজয়া খাটের বাজুতে মাথা রাখিয়া চোখ বুজিয়া হেলান দিয়া বসিয়াছিল। পদ শব্দে চোখ মেলিতেই কালীপদ কহিল, ফিরিয়ে দিলেন, নিলেন না। বিজয়ার দৃষ্টিতে বেদনা বা বিস্ময় কিছুই প্রকাশ পাইল না। কালীপদ হাতের কাগজটাও পেন্সিলটা টেবিলের উপর রাখিয়া দিতে দিতে বলিল, বাবা কি রাগ! ঠিকানা জিজ্ঞেস করায় যেন তেরে মারতে এলেন। ইহার উত্তরেও বিজয়া কথা কহিল না। সমস্ত পথটা কালীপদ আপনা আপনি মহলা দিতে দিতে আসিতেছিল। মনিবের আগ্রহের জবাবে সে কি বলিবে, কিন্তু সে পক্ষে লেশমাত্র উৎসাহ না পাইয়া সে চোখ তুলিয়া দেখিল বিজয়ার দৃষ্টি তেমনি নির্বিকার, তেমনি শূন্য। হঠাৎ তাহার মনে হইল যেন সমস্ত জানিয়া গুনিয়াই বিজয়া এই একটা মিথ্যা কাজে তাহাকে নিযুক্ত করিয়াছিলেন। তাই সে অপ্রতিভভাবে কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বাহির হইয়া গেল। 5-6 দিনের মধ্যেই বিজয়ার রোগ সারিয়া গেল বটে, কিন্তু শরীর সারিতে দেরি হইতে লাগিল। বিলাস ভালো ডাক্তার দিয়া বলকারক ঔষধ ও পথ্যের বন্দোবস্ত করিতে ত্রুটি করিল না, কিন্তু দুর্বলতা যেন প্রতিদিনই বাড়িয়াই যাইতে লাগিল। এদিকে ফাল্গুন শেষ হইতে চলিল, মধ্যে শুধু চৈত্র মাসটা বাকি। বৈশাখের প্রথম সপ্তাহেই ছেলের বিবাহ দিবেন রাসবিহারীর ইহাই সংকল্প। কিন্তু পাত্র যত দিন দিন পরিপুষ্ট ও কান্তিমান হইয়া উঠিতে লাগিলেন, কন্যা তেমনই শীর্ণ ও মলিন হইয়া যাইতেছে দেখিয়া রাসবিহারী প্রত্যহ একবার করিয়া আসিয়া উদ্বেগ প্রকাশ করিয়া যাইতে লাগিলেন। অথচ চেষ্টার কোনো দিকে কিছুমাত্র ত্রুটি হইতেছে না। আজকের মতো এখানেই শেষ হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দত্তা। আজ শুনলেন উপন্যাসটির 5ম পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।